গুহার প্রবেশপথের কাছে শুকনো বালির ওপর ওই অজ্ঞাত ভয়ঙ্কর জানোয়ারটার বড় বড় 3 আঙুলের থাবার দাগ রয়েছে। তখন অন্ধকার হয়ে এসেছে। সে জনহীন অরণ্যভূমি ও পর্বতবেষ্টিত অজ্ঞাত উপত্যকায় একা দাঁড়িয়ে আমি এক অজ্ঞাততর ভীষণ বলবান জন্তুর অনুসরণ করছি। ডাইনে চেয়ে দেখি প্রায়ন্ধকার সন্ধ্যায় সূর্য ব্যাসাল্টের দেওয়াল খাড়া উঠেছে প্রায় 4000 ফুট। বনে বনে নিবিড়, খুব উঁচুতে পর্বতের বাঁশবনের মাথায় সামান্য যেন একটু রাঙা রোদ, কিংবা হয়তো আমার চোখের ভুল, অনন্ত আকাশের আভা পড়ে থাকবে। ভাবলাম এই সময় গুহার মধ্যে ঢোকা বা এখানে দাঁড়িয়ে থাকা বিবেচনার কাজ হবে না। জিমের দেহ নিয়ে তাঁবুতে ফিরে এলো। সারা রাত তার মৃতদেহ নিয়ে আগুন জ্বেলে রাইফেল তৈরি রেখে বসে রইল। পরদিন জিমকে সমাধিস্থ করে আবার ওই জানোয়ারটার খোঁজে বার হলাম। কিন্তু মুশকিল হলো এই যে সেই গুহা অনেক খুঁজেও কিছুতেই বার করতে পারলাম না। ওরকম অনেক গুহা আছে পর্বতের নানা জায়গায়। সন্ধ্যার অন্ধকারে কোন গুহা দেখেছিলাম কে জানে। সঙ্গীহীন অবস্থায় সেই মহাদুর্গম রিক্টারসলভেল পর্বতশ্রেণীর বনের মধ্যে থাকা চলে না। 15 দিন হেঁটে সেই কাফের বস্তিতে পৌঁছালাম। তারা চিনতে পারলো, খুব খাতির করলো। তাদের কাছে জিমের মৃত্যু কাহিনী বললাম। শুনে তাদের মুখ ভয়ে কেমন হয়ে গেল। ছোট ছোট চোখ ভয়ে বড় হয়ে উঠল। বলল, সর্বনাশ বুনিপ, ওই ভয়ে ওখানে কেউ যায় না। কাফের বস্তি থেকে আর 5 দিন হেঁটে অরেঞ্জ নদীর ধারে এসে একখানা ডাচ লঞ্চ পেলাম। তাতে করে এসে সভ্য জগতে পৌঁছালাম। আমি আর কখনো রিক্টারসলভেল পর্বতের দিকে যেতে পারিনি। চেষ্টা করেছিলাম অনেক, কিন্তু বুয়োর যুদ্ধ এসে পড়ল। যুদ্ধে গেলাম, আহত হয়ে প্রিটোরিয়ার হাসপাতালে অনেক দিন রইলাম। তারপর সেরে উঠে একটা কমলালেবুর বাগানে কাজ পেয়ে সেখানে এতদিন ছিলাম। বছর 4-5 শান্ত জীবনযাপন করবার পরে ভালো লাগলো না, তাই আবার বার হয়েছিলাম। কিন্তু বয়স হয়ে গিয়েছে অনেক, ইয়াং ম্যান, এবার আমার চলা বোধহয় ফুরোবে। এই ম্যাপখানা তুমি রাখো। এতে রিক্টারসলভেল পর্বত ও যে নদীতে আমরা হিরে পেয়েছিলাম মোটামুটিভাবে আঁকা আছে। সাহস থাকে সেখানে যেও, বড় মানুষ হবে। বুর যুদ্ধের পর ওই অঞ্চলে ওয়াই নদীর ধারে 2-1টা ছোট বড় হীরের খনি বেরিয়েছে, কিন্তু আমরা যেখানে হিরে পেয়েছিলাম তার সন্ধান কেউ জানে না। যেও তুমি। ডিয়েগো আলভারেজ গল্প শেষ করে আবার অবসন্নভাবে বালিশের গায়ে ভর দিয়ে শুয়ে পড়ল। শঙ্করের সেবা শুশ্রূষার গুণে ডিয়েগো আলভারেজ সে যাত্রা সেরে উঠল এবং দিন 15 শঙ্কর তাকে নিজের কাছে রাখল। কিন্তু চিরকাল যে পথে পথে বেরিয়ে এসেছে, ঘরে তার মন বসে না। একদিন সে যাবার জন্য ব্যস্ত হয়ে পড়ল। শঙ্কর নিজের কর্তব্য ঠিক করে ফেলেছিল। বলল, চলো, তোমার অসুখের সময় যেসব কথা বলেছিলে মনে আছে? সে হলদে হীরের খনি। অশোকের ঝোঁকে আলভারেজ যেসব কথা বলেছিল এখন সে সম্বন্ধে বৃদ্ধ আর কোনো কথাটি বলে না। বেশিরভাগ সময় চুপ করে কি যেন ভাবে। শঙ্করের কথার উত্তেলে বৃদ্ধ বলল, আমিও কথাটা যে না ভেবে দেখেছি তা মনে করো না, কিন্তু আলেয়ার পিছনে ছুটবার সাহস আছে তোমার? শঙ্কর বলল, আছে কি না তা দেখতে দোষ কি? আজই বলো তো, মাভো স্টেশনে তার করে আমার বদলে অন্য লোক পাঠাতে বলি। আলভারেজ কিছুক্ষণ ভেবে বলল, করো তার, কিন্তু আগে বুঝে দেখো। যারা সোনা বা হিরে খুঁজে বেড়ায় তারা সবসময় তা পায় না। আমি 80 বছরের এক বুড়ো লোককে জানতাম, সে কখনো কিছু পায়নি, তবে প্রতিবারই বলতো, এইবার ঠিক সন্ধান পেয়েছি, এইবার পাবো। আজীবন অস্ট্রেলিয়ার মরুভূমিতে আর আফ্রিকার ভেল্ডে প্রসপেক্টিং করে বেরিয়েছে। আরও দিন 10 পরে দুজনে কিসুমু গিয়ে ভিক্টোরিয়া নায়েঞ্জা হ্রদে স্টিমার চড়ে দক্ষিণ মুখে মোয়াঞ্জার দিকে যাবে ঠিক করলো। পথে এক জায়গায় বিস্তীর্ণ প্রান্তরে হাজার হাজার জেব্রা, জিরাফ, হরিণ চড়তে দেখে শঙ্কর তো অবাক। এমন দৃশ্য সে আর কখনো দেখেনি। জিরাফগুলো মানুষকে আদৌ ভয় করে না। 50 গজ তফাতে দাঁড়িয়ে ওদের চেয়ে চেয়ে দেখতে লাগলো। আলভারেজ বলল, আফ্রিকার জিরাফ মারবার জন্য গভর্নমেন্টের কাছ থেকে বিশেষ লাইসেন্স নিতে হয়। যে সে মারতে পারে না, সেই জন্য মানুষকে ওদের তত ভয় নেই। হরিণের দল কিন্তু বড় ভীরু। এক এক দলে 200-300 হরিণ চড়ছে। ওদের দেখে ঘাস খাওয়া ফেলে মুখ তুলে একবার চাইল।
পরক্ষণেই মাঠের দূর প্রান্তের দিকে সবাই 4 পা তুলে দৌড়। কিসুমো থেকে স্টিমার ছাড়লো। এটা ব্রিটিশ স্টিমার। ওদের পয়সা কম বলে ডেকে যাচ্ছে। নিগ্রো মেয়েরা পিঠে ছেলে মেয়ে বেঁধে মুরগি নিয়ে স্টিমারে উঠছে। মাসাই কুলিরা ছুটি নিয়ে দেশে যাচ্ছে, সঙ্গে নাইরোবি শহর থেকে কাচের পুঁতি, কম দামের খেলো, আয়না, ছুরি প্রভৃতি নানা জিনিস। স্টিমার থেকে নেমে আবার ওরা পথ চলে। ভিক্টোরিয়া হ্রদের যে বন্দরে ওরা নামলো তার নাম মোয়াঞ্জা। এখান থেকে 300 মাইল দূরে ট্যাবোরা। সেখানে পৌঁছে কয়েকদিন বিশ্রাম করে ওরা যাবে টাঙ্গানিয়াকা হ্রদের তীরবর্তী উজিজি বন্দরে। এই পথে যাবার সময় আলভারেজ বলল, টাঙ্গানিয়াকার মধ্য দিয়ে যাওয়া বড় বিপজ্জনক ব্যাপার। এখানে একরকম মাছি আছে, তা কামড়ালে স্লিপিং সিকনেস হয়। স্লিপিং সিকনেসের মড়কে টাঙ্গানিয়াকা জনশূন্য হয়ে পড়েছে। মোয়াঞ্জা থেকে ট্যাবোরার পথে সিংহের ভয়ও বেশি। প্রকৃতপক্ষে আফ্রিকার এই অঞ্চলও সিংহের রাজ্য বলা চলে। শহর থেকে 10 মাইল দূরে পথের ধারে একটা ছোট খড়ের বাংলো। সেখানে এক ইউরোপীয় শিকারী আশ্রয় নিয়েছে। আলভারেজকে সে খুব খাতির করলো। শঙ্করকে দেখে বলল, একে পেলে কোথায়? এ তো হিন্দু, তোমার কুলি? আলভারেজ বলল, আমার ছেলে। সাহেব আশ্চর্য হয়ে বলল, কিরকম? আলভারেজ আনুপূর্বিক সব বর্ণনা করলো, তার রোগের কথা, শঙ্করের সেবা শুশ্রূষার কথা। কেবল বলল না কোথায় যাচ্ছে ও কি উদ্দেশ্যে যাচ্ছে। সাহেব হেসে বলল, বেশ ভালো। ওর মুখ দেখে মনে হয় ওর মনে সাহস ও দয়া দুইই আছে। ইস্ট ইন্ডিজের হিন্দুরা লোক হিসেবে ভালোই বটে। একবার ইউগান্ডাতে একজন শিখ আমার প্রতি এমন সুন্দর আতিথ্য দেখিয়েছিল, তা কখনো ভুলতে পারবো না। আজ তোমরা এসো, রাত সামনে, আমার এখানে রাত্রি যাপন করো। এটা গভর্নমেন্টের ডাক বাংলো। আমি তোমাদের মতো সারাদিন পথ চলে বিকেলের দিকে এসে উঠেছি। সাহেবের একটি ছোট গ্রামোফোন ছিল। সন্ধ্যার পরে টিনবন্দি বিলিতি টমেটোর ঝোল ও সার্ডিন মাছ সহযোগে সান্ধ্য ভোজন সমাপ্ত করবার পরে সবাই বাংলোর বাইরে ক্যাম্প চেয়ারে শুয়ে রেকর্ডের পর রেকর্ড শুনে যাচ্ছে। এমন সময় অল্প দূরে সিংহের গর্জন শোনা গেল। বোধ হলো মাটির কাছে মুখ নামিয়ে সিংহ গর্জন করছে, কারণ মাটি যেন কেঁপে কেঁপে উঠছে। সাহেব বলল, টাঙ্গানিয়াকায় বেজায় সিংহের উপদ্রব, আর বড় হিংস্র এরা। প্রায় অধিকাংশই মানুষ খেকো। মানুষের রক্তের আস্বাদ একবার পেয়েছে, এখন মানুষ ছাড়া আর কিছু চায় না। শঙ্কর ভাবল, খুব সুসংবাদ বটে। ইউগান্ডা রেলওয়ে তৈরি হবার সময় সে সিংহের উপদ্রব কাকে বলে খুব ভালো করেই দেখেছে। পরদিন সকালে ওরা আবার রওনা হলো। সাহেব বলে দিল, সূর্য উঠে গেলে খুব সাবধানে থাকবে। স্লিপিং সিকনেসের মাছি রোদ উঠলেই জাগে, গায়ে যেন না বসে। দীর্ঘ দীর্ঘ ঘাসের বনের মধ্যে দিয়ে সুরিপথ। আলভারেজ বলল, খুব সাবধান, এইসব ঘাসের বনে সিংহের আড্ডা, বেশি পেছনে থেকো না। আলভারেজের বন্দুক আছে, এই একটা ভরসা। আরেকটা ভরসা এই যে আলভারেজ যাকে বলে ক্র্যাকশট, তাই অর্থাৎ তো তার গুলি বড় একটা ফসকায় না। কিন্তু অত বড় অব্যর্থ লক্ষ্য শিকারীর সঙ্গে থেকেও শঙ্কর বিশেষ ভরসা পেল না, কারণ ইউগান্ডার অভিজ্ঞতা থেকে সে জানে সিংহ যখন যাকে নেবে এমন সম্পূর্ণ অতর্কিতেই নেবে যে পিঠের রাইফেলের চামড়ার স্ট্রেপ খুলবার অবকাশ পর্যন্ত দেবে না। সেদিন সন্ধ্যা হবার ঘণ্টাখানেক আগে দূর বিস্তীর্ণ প্রান্তরের মধ্যে রাত্রে বিশ্রামের জন্য স্থান নির্বাচন করে নিতে হলো। আলভারেজ বলল, সামনে কোনো গ্রাম নেই, অন্ধকারের পর এখানে পথ চলা ঠিক নয়। একটা সুবৃহৎ বাওবাব গাছের তলায় 2 টুকরো ক্যাম্বিস ঝুলিয়ে ছোট্ট একটা তাঁবু খাটানো হলো। কাঠ কুটো কুড়িয়ে আগুন জ্বালিয়ে রাত্রে খাবার তৈরি করতে বসলো শঙ্কর। তারপর সমস্ত দিন পরিশ্রমের পরে দুজনে শুয়ে পড়ল। অনেক রাত্রে আলভারেজ ডাকলো, শঙ্কর ওঠো। শঙ্কর ধর্মর করে বিছানায় উঠে বসলো। আলভারেজ বলল, কি একটা জানোয়ার তাঁবুর চারপাশে ঘুরছে, বন্দুক বাগিয়ে রাখো। সত্যি একটা কোনো অজ্ঞাত বৃহৎ জন্তুর নিঃশ্বাসের শব্দ তাঁবুর পাতলা ক্যাম্বিসের পর্দার বাইরে শোনা যাচ্ছে বটে। তাঁবুর সামনে সন্ধ্যায় যে আগুন করা হয়েছিল তার স্বল্পাবিষ্ট আলোকে সুবৃহৎ বাওবাব গাছটা একটা ভীষণ দর্শন দৈত্যের মতো দেখাচ্ছে।
শঙ্কর বন্দুক নিয়ে বিছানা থেকে নামবার চেষ্টা করতে বৃদ্ধ বারণ করল। পরক্ষণে জানোয়ারটা হুড়মুড় করে তাঁবুতে ঠেলে তাঁবুর মধ্যে ঢুকবার চেষ্টা করবার সঙ্গে সঙ্গে তাঁবুর পর্দার ভিতর থেকেই আলভারেজ পরপর দুবার রাইফেল ছুড়ল। শব্দটা লক্ষ্য করে শঙ্করও সেই মুহূর্তে বন্দুক ওঠালো, কিন্তু শঙ্কর ঘোড়া টিপবার আগে আলভারেজের রাইফেল আরেকবার আওয়াজ করে উঠল। তারপরে সব চুপ। ওরা টর্চ ফেলে সন্তর্পণে তাঁবুর বাইরে এসে দেখলো তাঁবুর পূব দিকে বাইরের পর্দাটায় খানিকটা ঠেলে ভিতরে ঢুকেছে এক প্রকাণ্ড সিংহ। সেটা তখনও মরেনি, কিন্তু সাংঘাতিক আহত হয়েছে। আরও দুবার গুলি খেয়ে সেটা শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আলভারেজ আকাশের নক্ষত্রের দিকে চেয়ে বলল, রাত এখনো অনেক, ওটা ওখানে পড়ে থাক, চলো আমরা আমাদের ঘুম শেষ করি। দুজনে এসে শুয়ে পড়ল। একটু পরে শঙ্কর বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলো আলভারেজের নাসিকা গর্জন শুরু হয়েছে। শঙ্করের চোখে ঘুম এলো না। আধ ঘন্টা পরে শঙ্করের মনে হলো আলভারেজের নাসিকা গর্জনের সঙ্গে পাল্লা দেবার জন্য টাঙ্গানিয়াকা অঞ্চলের সমস্ত সিংহ যেন একযোগে ডেকে উঠল। সে কি ভয়ানক সিংহের ডাক! আগেও শঙ্কর অনেকবার সিংহ গর্জন শুনেছে, কিন্তু এই রাত্রে সে ভীষণ বিরাট গর্জন তার চিরকাল মনে ছিল। তাছাড়া ডাক তাঁবু থেকে 20 হাতের মধ্যে। আলভারেজ আবার জেগে উঠল, বলল, না, রাত্রে দেখেছি একটু ঘুমোতে দিল না। আগের সিংহটার জোড়া, সাবধানে থাক, বড় পাজি জানোয়ার। কি দুর্যোগের রাত্রি! তাঁবুর আগুনও তখন নিভু নিভু, তার বাইরে তো ঘুটঘুটে অন্ধকার। পাতলা ক্যাম্বিসের চটের মাত্র ব্যবধান, তার ওদিকে সাথীহারা পশু। বিরাট গর্জন করতে করতে সেটা একবার তাঁবু থেকে দূরে যায়, আবার কাছে আসে, কখনো তাঁবু প্রদক্ষিণ করে। ভোর হবার কিছু আগে সিংহটা সরে পড়ল। ওরাও তাঁবু তুলে আবার যাত্রা শুরু করলো। দিন 15 পরে শঙ্কর ও আলভারেজ উজিজি বন্দর থেকে স্টিমারে টাঙ্গানিয়াকা হ্রদে ভাসল। হ্রদ পার হয়ে আলবার্টভিল বলে একটা ছোট শহরে কিছু আবশ্যকীয় জিনিস কিনে নিল। এই শহর থেকে কাবালো পর্যন্ত বেলজিয়ান গভর্নমেন্টের রেলপথ আছে। সেখান থেকে কঙ্গো নদীতে স্টিমারে চড়ে 3 দিনের পথ সানকিনি যেতে হবে। সানকিনিতে নেমে কঙ্গো নদীর পথ ছেড়ে দক্ষিণমুখী অজ্ঞাত বনজঙ্গল ও মরুভূমির দেশে প্রবেশ করতে হবে। কাবালো অতি অপরিষ্কার স্থান, কতগুলো বর্ণসংকর পর্তুগিজ ও বেলজিয়ানের আড্ডা। স্টেশনের বাইরে পা দিয়েছে এমন সময় একজন পর্তুগিজ ওর কাছে এসে বলল, হ্যালো, কোথায় যাবে? দেখছি নতুন লোক, আমায় চেনো না নিশ্চয়ই? আমার নাম আলবুকার। শঙ্কর চেয়ে দেখলো আলভারেজ তখনও স্টেশনের মধ্যে। লোকটার চেহারা যেমন কর্কশ তেমনি কদাকার, কিন্তু সে ভীষণ জোয়ান, প্রায় 7 ফুটের কাছাকাছি লম্বা। শরীরের প্রত্যেকটি মাংসপেশি গুণে নেওয়া যায় এমন সুদৃঢ় ও সুগঠিত। শঙ্কর বলল, তোমার সঙ্গে পরিচিত হয়ে সুখী হলাম। লোকটা বলল, তুমি দেখছি কালা আদমি, বোধহয় ইস্ট ইন্ডিজের। আমার সঙ্গে পোকার খেলবে, চলো। শঙ্কর ওর কথা শুনে চটেছিল, বলল, তোমার সঙ্গে পোকার খেলবার আমার আগ্রহ নেই। সঙ্গে সঙ্গে সে এটাও বুঝলো লোকটা পোকার খেলবার ছলে তার সর্বস্ব অপহরণ করতে চায়। পোকার একরকম তাসের জুয়া খেলা। শঙ্কর নাম জানলেও সে খেলা জীবনে কখনো দেখেও নি। নাইরোবিতে সে জানতো বদমাইশ জুয়ারিরা পোকার খেলবার ছল করে নতুন লোকের সর্বনাশ করে। এটা এক ধরনের ডাকাতি। শঙ্করের উত্তর শুনে পর্তুগিজ বদমাইশটা রেগে লাল হয়ে উঠল। তার চোখ দিয়ে যেন আগুন ঠিকরে বেরোতে চাইল। সে আরো কাছে ঘেঁষে এসে দাঁতে দাঁত চেপে অতি বিকৃত সুরে বলল, কি নিগার, কি বললি? ইস্ট ইন্ডিজের তুলনায় তুই অত্যন্ত ফাজিল দেখছি। তোর ভবিষ্যতের মঙ্গলের জন্য তোকে জানিয়ে দিই যে তোর মতো কালা আদমিকে আলবুকার এই রিভলভারের গুলিতে কাদা খোঁচা পাখির মতো ডজনে ডজনে মেরেছে। আমার নিয়ম হচ্ছে এই, শোন, কাবালোতে যারা নতুন লোক নামবে তারা হয় আমার সঙ্গে পোকার খেলবে, নয়তো আমার সঙ্গে রিভলভারে দ্বন্দ্বযুদ্ধ করবে। শঙ্কর দেখলো এই বদমাইশ লোকটার সঙ্গে রিভলভারের লড়াই নামলে মৃত্যু অনিবার্য। বদমাইশটা হচ্ছে একজন ক্র্যাকশট গুন্ডা, আর সে কি? কাল পর্যন্ত রেলে নিরীহ কেরানি ছিল, কিন্তু যুদ্ধ না করে যদি পোকারই খেলে তবে সর্বস্ব যাবে।
হয়তো 8 মিনিট কাল শঙ্করের দেরি হয়েছে উত্তর দিতে। লোকটা কোমরের চামড়ার হোলস্টার থেকে নিমেষের মধ্যে রিভলভার বার করে শঙ্করের পেটের কাছে উঁচিয়ে বলল, যুদ্ধ না পোকার? শঙ্করের মাথায় রক্ত উঠে গেল। ভিতর মতো সে পাশবিক শক্তির কাছে মাথা নিচু করবে না, হোক মৃত্যু। সে বলতে চাচ্ছে যুদ্ধ। এমন সময় পেছন থেকে ভয়ানক বাজখাই সুরে গিয়ে বলল, এই সামলাও, গুলিতে মাথার চাঁদি উঠল। দুজনেই চমকে উঠে পেছনে চাইল। আলভারেজ তার উইনচেস্টার রিপিটারটা বাগিয়ে উঁচিয়ে পর্তুগিজ বদমাইশটার মাথা লক্ষ্য করে দৃঢ়ভাবে দাঁড়িয়ে। শঙ্কর সুযোগ বুঝে চট করে পিস্তলের নড়ের উল্টো দিকে ঘুরে গেল। আলভারেজ বলল, বালকের সঙ্গে রিভলভার ডুয়েল? ছো, 3 বলতে পিস্তল ফেলে দিবি। 1, 2, 3। আলবুকার্কের শিথিল হাত থেকে পিস্তলটা মাটিতে পড়ে গেল। আলভারেজ বলল, বালককে একা পেয়ে খুব বীরত্ব জাহির করছিলি না? শঙ্কর ততক্ষণে পিস্তলটা মাটি থেকে কুড়িয়ে নিয়েছে। আলবুকার একটু বিস্মিত হলো। আলভারেজ যে শঙ্করের দলের লোক তা সে ভাবেও নি। সে হেসে বলল, আচ্ছা ম্যাট, কিছু মনে করো না, আমারই হার। দাও আমার পিস্তলটা, দাও তো ছোকরা, কোনো ভয় নেই, দাও। এসো, হাতে হাত দাও। তুমিও ম্যাট। আলবুকার্ক রাগ পুষে রাখে না। এসো, কাছে আমার কেবিন, এক গ্লাস বিয়ার খেয়ে যাও। আলভারেজ নিজের জাতের লোকের রক্ত চেনে। ও নিমন্ত্রণ গ্রহণ করে শঙ্করকে সঙ্গে নিয়ে আলবুকার্কের কেবিনে গেল। শঙ্কর বিয়ার খায় না শুনে তাকে কফি করে দিল। প্রাণ খোলা হাসি হেসে কত গল্প করলো, যেন কিছুই হয়নি। শঙ্কর বাস্তবিক ওই লোকটার দিকে আকৃষ্ট হলো। কিছুক্ষণ আগের অপমান ও শত্রুতা যে এমন বেমালুম ভুলে গিয়ে যাদের হাতে অপমানিত হয়েছে তাদের সঙ্গে এমনই ধারা দিল খোলা হেসে খোঁজ গল্প করতে পারে, পৃথিবীতে এ ধরনের লোক বেশি নেই। পরদিন ওরা কাবালো থেকে স্টিমারে উঠে কঙ্গো নদী বেয়ে দক্ষিণ মুখে যাওয়ার জন্য তৈরি হলো। নদীর 2 তীরের দৃশ্য শঙ্করের মনে আনন্দ উৎফুল্ল হয়ে উঠল। এরকম অদ্ভুত বনজঙ্গলের দৃশ্য জীবনে কখনো সে দেখেনি। এতদিন সে যেখানে ছিল আফ্রিকার সে অঞ্চলে এমন বন নেই। সে শুধু বিস্তীর্ণ প্রান্তর, প্রধানত ঘাসের বন, মাঝে মাঝে বাবলা ও ইউকা গাছ। কিন্তু কঙ্গো নদী বেয়ে স্টিমার যত অগ্রসর হয়, দুধারে নিবিড় বনানী, কত ধরনের মোটা মোটা লতা, বনের ফুল, বন্য প্রকৃতি এখানে আত্মহারা, লীলাময়ী। আপনার সৌন্দর্য নিবিড় প্রাচুর্যে আপনি মুগ্ধ। শঙ্করের মধ্যে যে সৌন্দর্য প্রিয় ভাবুক মনটি ছিল, হাজার হোক সে বাংলার মাটির ছেলে, ডিয়েগো আলভারেজের মতো শুধু কঠিন প্রাণ সন্ন্যাসী প্রসপেক্টর নয়। এ রূপের মেলায় সে মুগ্ধ ও বিস্মিত হয়ে রাঙা অপরাহ্নে ও দুপুর রোদে আপন মনে কত কি স্বপ্নজাল রচনা করে। অনেক রাত্রে সবাই ঘুমিয়ে পড়ে। অচেনা তারাভরা বিদেশের আকাশের তলায় রহস্যময়ী বন্য প্রকৃতি তখন যেন জেগে উঠেছে। জঙ্গলের দিক থেকে কত বন্য জন্তুর ডাক কানে আসে। শঙ্করের চোখে ঘুম নেই। এই সৌন্দর্য স্বপ্নে বিভোর হয়ে মধ্য আফ্রিকার নৈশ শীতলতাকে তুচ্ছ করেও সে জেগে বসে থাকে। ওই জলজলি সপ্তর্ষি মণ্ডল, আকাশের অনেক দূরে তার ছোট গ্রামের মাথায়ও আজ অমনি সপ্তর্ষি মণ্ডল উঠেছে। ওই রকম একফালি কৃষ্ণপক্ষের গভীর রাত্রির চাঁদও। সেসব পরিচিত আকাশ ছেলে কত দূরে এসে সে পড়েছে, আরো কত দূরে তাকে যেতে হবে, কি এর পরিণতি কে জানে। 2 দিন পরে বোট এসে সানকিনি পৌঁছলো। সেখান থেকে ওরা আবার পদব্রজে রওনা হলো। জঙ্গল এদিকে বেশি নেই, কিন্তু দিগন্ত প্রসারী জনমানবহীন প্রান্তর, অসংখ্য ছোট বড় পাহাড়, অধিকাংশ পাহাড় রুক্ষ ও বৃক্ষ শূন্য। কোনো কোনো পাহাড়ে ইউফোরবিয়া জাতীয় গাছের ছোপ। কিন্তু শঙ্করের মনে হলো আফ্রিকার এই অঞ্চলের দৃশ্য বড় অপরূপ। এতটা ফাঁকা জায়গা পেয়ে মন যেন হাঁপ ছেড়ে বাঁচে। সূর্যাস্তের রং, জ্যোৎস্না রাত্রির মায়া এই দেশকে রাত্রি অপরাহ্নে রূপকথার পরিরাজ্য করে তোলে। আলভারেজ বলল, এই ভেল্ট অঞ্চলের সব জায়গা দেখতে একরকম বলে পথ হারাবার সম্ভাবনা কিন্তু খুব বেশি। কথাটা যেদিন বলা হলো সেদিনই এক কাণ্ড ঘটল। জনহীন ভেল্ডে সূর্য অস্ত গেলে ওরা একটা ছোট পাহাড়ের আড়ালে তাঁবু খাটিয়ে আগুন জ্বালল।
শঙ্কর জল খুঁজতে বেরোলো। সঙ্গে আলভারেজের বন্দুকটা নিয়ে গেল, কিন্তু মাত্র 2টি টোটা। 8 ঘন্টা এদিক ওদিক ঘুরে বেলাটুকু গেল। পাতলা অন্ধকার সমস্ত প্রান্তরকে ধীরে ধীরে আবৃত করে দিল। শঙ্কর শপথ করে বলতে পারে সে 8 ঘন্টার বেশি হাঁটেনি। হঠাৎ চারধারে চেয়ে শঙ্করের কেমন একটা অস্বস্তি বোধ হলো, যেন কি একটা বিপদ আসছে। তাঁবুতে ফেরা ভালো। দূরে দূরে ছোট বড় পাহাড়, একই রকম দেখতে সব দিক, কোনো চিহ্ন নেই, সব একাকার। মিনিট 5-6 হাঁটবার পরেই শঙ্করের মনে হলো সে পথ হারিয়েছে। তখন আলভারেজের কথা তার মনে পড়ল, কিন্তু তখনও সে অনভিজ্ঞতার দরুন বিপদের গুরুত্বটা বুঝতে পারল না। হেঁটেই যাচ্ছে। একবার মনে হয় সামনে, একবার মনে হয় বাঁয়ে, তো একবার মনে হয় ডানে। তাঁবুর আগুনের কুণ্ড তো দেখা যায় না কেন? কোথায় সেই ছোট পাহাড়টা? 2 ঘন্টা হাঁটবার পরে শঙ্করের খুব ভয় হলো। ততক্ষণে সে বুঝেছে যে সে সম্পূর্ণরূপে পথ হারিয়েছে এবং ভয়ানক বিপদগ্রস্ত। একা তাকে রোডেসিয়ার এই জনমানব শূন্য সিংহশঙ্কুর অজানা প্রান্তরে রাত কাটাতে হবে, অনাহারে এবং এই কনকনে শীতে, বিনা কম্বলে ও বিনা আগুনে। সঙ্গে একটা দেশলাই পর্যন্ত নেই। ব্যাপারটা সংক্ষেপে এই দাঁড়ালো যে পরদিন সন্ধ্যার পূর্বে, অর্থাৎ পথ হারানোর 24 ঘন্টা পরে, উদ্ভ্রান্ত তৃষ্ণায় মুমূর্ষ শঙ্করকে ওদের তাঁবু থেকে প্রায় 7 মাইল দূরে একটা ইউফোরবিয়া গাছের তলা থেকে আলভারেজ উদ্ধার করে তাঁবুতে নিয়ে এলো। আলভারেজ বলল, তুমি যে পথ ধরেছিলে শঙ্কর, তোমাকে আজ খুঁজে বার করতে না পারলে তুমি গভীর থেকে গভীরতর মরুপ্রান্তরের মধ্য দিয়ে পড়ে কাল দুপুর নাগাদ তৃষ্ণায় প্রাণ হারাতে। এর আগে তোমার মতো অনেকেই রোডেসিয়ার ভেল্ডে এভাবে মারা গিয়েছে। এসব ভয়ানক জায়গা। তুমি আর কখনো তাঁবু থেকে এরকম বেরিও না, কারণ তুমি আনাড়ি। মরুভূমিতে ভ্রমণের কৌশল তোমার জানা নেই, ডাহা মারা পড়বে। শঙ্কর বলল, আলভারেজ, তুমি 2 বার আমার প্রাণ রক্ষা করলে, এ আমি ভুলব না। আলভারেজ বলল, ইয়াং ম্যান, ভুলে যাচ্ছ যে তার আগে তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। তুমি না থাকলে ইউগান্ডার তৃণভূমিতে আমার হাড়গুলো সাদা হয়ে আসতো এতদিনে। মাস 2 ধরে রোডেসিয়া ও অ্যাঙ্গোলার মধ্যবর্তী বিস্তীর্ণ ভেল্ড অতিক্রম করে অবশেষে দূরে মেঘের মতো পর্বতশ্রেণী দেখা গেল। আলভারেজ ম্যাপ মিলিয়ে বলল, ওই হচ্ছে আমাদের গন্তব্যস্থান, রিক্টারসভেল্ড পর্বত। এখনও এখান থেকে 40 মাইল হবে। আফ্রিকার এইসব খোলা জায়গায় অনেক দূর থেকে জিনিস দেখা যায়। এই অঞ্চলে অনেক বাওবাব গাছ। শঙ্করের এই গাছটা বড় ভালো লাগে। দূর থেকে যেন মনে হয় বট কি অশ্বত্থ গাছের মতো, কিন্তু কাছে গেলে দেখা যায় বাওবাব গাছ, ছায়া বিরল অথচ বিশাল। আঁকাবাঁকা সারা গায়ে যেন বড় বড় আঁচিল কি আপ বেরিয়েছে, যেন আরব্য উপন্যাসের একটা বেটে, কুদর্শন, কুব্জ দৈত্য। বিস্তীর্ণ প্রান্তরে এখানে ওখানে প্রায় সর্বত্রই দূরে নিকটে বড় বড় বাওবাব গাছ দাঁড়িয়ে। একদিন সন্ধ্যাবেলায় দুর্জয় শীতে তাঁবুর সামনে আগুন করে বসে আলভারেজ বলল, এই যে দেখছো রোডেসিয়ার ভেল্ড অঞ্চল, এখানে হিরে ছড়ানো আছে সর্বত্র। এটা হীরের খনির দেশ। কিম্বার্লি খনির নাম নিশ্চয়ই শুনেছ। আরও অনেক ছোটোখাটো খনি আছে। এখানে ওখানে ছোট বড় হীরের টুকরো কত লোক পেয়েছে, এখনো পায়। কথা শেষ করেই বলে উঠল, ও কারা? শঙ্কর সামনে বসে ওর কথা শুনছিল। বলল, কোথায়, কে? কিন্তু আলভারেজের তীক্ষ্ণ দৃষ্টি তার হাতের বন্দুকের গুলির মতোই অব্যর্থ। একটু পরে তাঁবু থেকে দূরে অন্ধকারে কয়েকটি অস্পষ্ট মূর্তি এদিকে এগিয়ে আসছে শঙ্করের চোখে পড়ল। আলভারেজ বলল, শঙ্কর, বন্দুক নিয়ে এসো, চট করে যাও, টোটা ভরে। বন্দুক হাতে শঙ্কর বাইরে এসে দেখলো আলভারেজ নিশ্চিন্ত মনে ধূমপান করছে। কিছু দূরে অজানা মূর্তি কয়টি এখনো অন্ধকারের মধ্য দিয়ে আসছে। একটু পরে তারা এসে তাঁবুর অগ্নিকুণ্ডের বাইরে দাঁড়ালো। শঙ্কর চেয়ে দেখলো আগন্তুক কয়েকটি কৃষ্ণবর্ণ, দীর্ঘকায়। তাদের হাতে কিছু নেই, পরনে লেংটি, গলায় সিংহের লোম, মাথায় পালক, সুগঠিত চেহারা। তাঁবুর আলোয় মনে হচ্ছিল যেন কয়েকটি ব্রোঞ্জের মূর্তি। আলভারেজ জুলু ভাষায় বলল, তোমরা কি চাও?
ওদের মধ্যে কি কথাবার্তা চলল। তারপর ওরা সব মাটির ওপর বসে পড়ল। আলভারেজ বলল, শঙ্কর, ওদের খেতে দাও। তারপর অনুচ্চরে বলল, বড় বিপদ, খুব হুঁশিয়ার শঙ্কর। টিনের খাবার খোলা হলো। সকলের সামনে খাবার রাখলো শঙ্কর। আলভারেজও ওই সঙ্গে খাবার খেতে বসলো, যদিও সে ও শঙ্কর সন্ধ্যার সময় তাদের নৈশাহার শেষ করেছে। শঙ্কর বুঝলো আলভারেজের কোনো মতলব আছে, কিংবা এদেশের রীতি অতিথির সাথে খেতে হয়। আলভারেজ খেতে খেতে জুলু ভাষায় আগন্তুকদের সঙ্গে গল্প করছে। অনেকক্ষণ পরে খাওয়া শেষে ওরা চলে গেল। যাবার আগে সবাইকে একটা করে সিগারেট দেওয়া হলো। ওরা চলে গেলে আলভারেজ বলল, ওরা মাটাগেল জাতির লোক, ভয়ানক দুর্দান্ত, ব্রিটিশ গভর্নমেন্টের সঙ্গে অনেকবার লড়েছে। শয়তান কেউ ভয় করে না। ওরা সন্দেহ করেছে আমরা ওদের দেশে এসেছি হীরের খনি সন্ধানে। আমরা যে জায়গাটা আছি এটা ওদের একজন সর্দারের রাজ্য। কোনো সভ্য গভর্নমেন্টের আইন এখানে খাটবে না। ধরবে আর নিয়ে গিয়ে পুড়িয়ে মারবে। চলো আমরা তাঁবু তুলে রওনা হই। শঙ্কর বলল, তবে তুমি এই বন্দুক আনতে বললে কেন? আলভারেজ হেসে বলল, দেখো, ভেবেছিলাম যদি ওরা খেয়েও না বলে কিংবা কথাবার্তায় বুঝতে পারি যে ওদের মতলব খারাপ, ভোজনরত অবস্থাতেই ওদের গুলি করব। এই দেখো, রিভলভার পেছনে রেখে তবে খেতে বসেছিলাম। এই কটাকে সাবার করে দিতাম। আমার নাম আলভারেজ। আমিও এককালে শয়তানকে ভয় করতাম না, এখনো করি না। ওদের হাতের মাছ মুখে পৌঁছাবার আগেই আমার পিস্তলের গুলি ওদের মাথার খুলি উড়িয়ে দিত। আরো 5-6 দিন পথ চলবার পরে একটা খুব বড় পর্বতের পাদমূলে নিবিড় ট্রপিক্যাল অরণ্যানীর মধ্যে ওরা প্রবেশ করলো। স্থানটি যেমন নির্জন তেমনই বিশাল। সে বন দেখে শঙ্করের মনে হলো, একবার যদি সে এর মধ্যে পথ হারায়, সারা জীবন ঘুরলেও বার হয়ে আসবার সাধ্য তার হবে না। আলভারেজও তাকে সাবধান করে দিয়ে বলল, খুব হুঁশিয়ার শঙ্কর। বনে চলাফেরা যার অভ্যাস নেই, সে পদে পদে এসব বনে পথ হারাবে। অনেক লোক বেঘরে পড়ে বনের মধ্যে মারা পড়ে। মরুভূমির মধ্যে যেমন পথ হারিয়ে ঘুরিয়েছিলে, এর মধ্যেও ঠিক তেমনই পথ হারাতে পারো। কারণ এখানে সবই একরকম। এক জায়গা থেকে আরেক জায়গাকে পৃথক করে চিনে নেবার কোনো চিহ্ন নেই। ভালো বুশম্যান না হলে পদে পদে বিপদে পড়তে হবে। বন্দুক না নিয়ে এক পাও কোথাও যাবে না, এটিও যেন মনে থাকে। মধ্য আফ্রিকার বন শৌখিন ভ্রমণের পার্ক নয়। শঙ্করকে তা না বললেও চলত, কারণ এসব অঞ্চল যে শখের পার্ক নয় তাই চেহারা দেখে সে বুঝতে পেরেছে। সে জিজ্ঞেস করল, তোমার সেই হলদি হীরের খনি কত দূরে? এই তো রিক্টার সভেল পর্বতমালা, ম্যাপে যতদূর বোঝা যাচ্ছে। আলভারেজ হেসে বলল, তোমার ধারণা নেই বললাম যে। আসল রিক্টার ভেল্ডের এটা বাইরে থাক। এরকম আরও অনেক থাক আছে। সমস্ত অঞ্চলটা এত বিশাল যে পূবে 70 মাইল ও পশ্চিম দিকে 100 থেকে 150 মাইল পর্যন্ত গেলেও এবং পাহাড় শেষ হবে না। সর্বনিম্ন প্রায় প্রস্থ 40 মাইল। সমস্ত জড়িয়ে 8-9 হাজার বর্গমাইল সমস্ত রিক্টার সভেল পার্বত অঞ্চল ও অরণ্য। এই বিশাল অজানা অঞ্চলের কোনখানতে এসেছিল আজ 7-8 বছর আগে, ঠিক সেই জায়গাটা খুঁজে বার করা কি ছেলে খেলা ইয়াংম্যান? শঙ্কর বলল, এদিকে খাবার ফুরিয়েছে, শিকারের ব্যবস্থা দেখতে হয়, নইলে কাল থেকে বায়ু ভক্ষণ ছাড়া আর কোনো উপায় নেই। আলভারেজ বলল, কিচ্ছু ভেবো না, দেখছো না গাছে গাছে বেবুনের মেলা। কিছু না মেলে বেবুনের দাপনা ভাজা আর কফি দিয়ে দিব্যি ব্রেকফাস্ট খাবো আজ থেকে। আজ আর নয়, তাঁবু ফেলো, বিশ্রাম করা যাক। একটা বড় গাছের নিচে তাঁবু খাটিয়ে ওরা আগুন জ্বালল। শঙ্কর রান্না করলো। আহারাদি শেষ করে যখন দুজনে আগুনের সামনে বসেছে, তখনও বেলা আছে। আলভারেজ কড়া তামাকের পাইপ টানতে টানতে বলল, জানো শঙ্কর,
আফ্রিকার এসব অজানা অরণ্যে এখনো কত জানোয়ার আছে যার খবর বিজ্ঞানশাস্ত্র রাখে না। খুব কম সভ্য মানুষ এখানে এসেছে। ওকাপি বলে যে জানোয়ার, সে তো প্রথম দেখা গেল 1900 সালে। এ ধরনের বুনো শুয়োর আছে এক ধরনের, যা সাধারণত বুনো শুয়োরের প্রায় 3 গুণ বড় আকারে। 1888 সালে মোজেস কাউলে, পৃথিবী পর্যটক ও বড় শিকারী, সর্বপ্রথম ওই বুনো শুয়োরের সন্ধান পান বেলজিয়ান কঙ্গোর লুয়ালাবু অরণ্যের মধ্যে। তিনি বহু কষ্টে একটা শিকার করেন এবং নিউ ইয়র্ক প্রাণীবিদ্যা সংক্রান্ত মিউজিয়ামে উপহার দেন। বিখ্যাত রোডেসিয়ান মনস্টারের নাম শুনেছ? শঙ্কর বলল, না, কি সেটা? শোনো তবে। রোডেসিয়ার উত্তর সীমায় প্রকাণ্ড জলাভূমি আছে। ও দেশের অসভ্য জুলুদের মধ্যে অনেকেই এক অদ্ভুত ধরনের জানোয়ারকে এই জলাভূমিতে মাঝে মাঝে দেখেছে। ওরা বলে তার মাথা কুমিরের মতো, গন্ডারের মতো তার শিং আছে, গলাটা অজগর সাপের মতো লম্বা ও আঁশওয়ালা দেহটা জলহস্তির মতো, আর লেজটা কুমিরের মতো। বিরাট দেহ এই জানোয়ারের প্রকৃতিও নাকি খুব হিংস্র। জল ছাড়া কখনো ডাঙায় এই জানোয়ারকে দেখা যায়নি। তবে এইসব অসভ্য দেশি লোকের অতিরঞ্জিত বিবরণ বিশ্বাস করা শক্ত। কিন্তু 1880 সালে জেমস মার্টিন বলে একজন প্রসপেক্টর রোডেসিয়ার এই অঞ্চলে বহুদিন ঘুরেছিল সোনার সন্ধানে। মিস্টার মার্টিন আগে জেনারেল ম্যাথিউসের এডিকিং ছিলেন। নিজে একজন ভালো ভূতত্ত্ব ও প্রাণীতত্ত্ববিদ ছিলেন। ইনি তার ডায়েরির মধ্যে রোডেসিয়ার এই অজ্ঞাত জানোয়ার দূর থেকে দেখেছেন বলে উল্লেখ করে গিয়েছেন। তিনিও বলেন জানোয়ারটা আকৃতিতে প্রাগৈতিহাসিক যুগের ডাইনোসর জাতীয় সরীসৃপের মতো ও বেজায় বড়। কিন্তু তিনি জোর করে কিছু বলতে পারেননি, কারণ খুব ভোরের কুয়াশার মধ্যে কবিরান্দ হ্রদের সীমানায় জলাভূমিতে আবছায়াভাবে তিনি জানোয়ারটিকে দেখেছিলেন। জানোয়ারটার ঘোড়ার চিহি ডাকের মতো ডাক শুনেই তার সঙ্গে জুলু চাকরগুলো ঊর্ধ্বশ্বাসে পালাতে পালাতে বলল, সাহেব পালাও, ডিঙ্গোনেক, ডিঙ্গোনেক। ডিঙ্গোনেক ওই জানোয়ারটার জুলু নাম। 2-3 বছরে এক আধবার দেখা দেয় কি না দেয়, কিন্তু সেটা এতই হিংস্র যে তার আবির্ভাব সে দেশের লোকের পক্ষে ভীষণ ভয়ের ব্যাপার। মিস্টার মার্টিন বললেন, তিনি তার 303 টোটা গোটা 2 উপরে উপরে ছুঁড়েছিলেন জানোয়ারটার দিকে। অত দূর থেকে তাক হলো না রাইফেলের আওয়াজে, সেটা সম্ভবত জলে ডুব দিল। শঙ্কর বলল, তুমি কি করে জানলে এসব? মার্টিনের ডায়েরি ছাপানো হয়েছিল নাকি? না, অনেকদিন আগে বুলাওয়ে ক্রনিকল কাগজে মিস্টার মার্টিনের এই ঘটনাটা বেরিয়েছিল। আমি তখন সবে এদেশে এসেছি। রোডেসিয়া অঞ্চলে আমিও প্রসপেক্টিং করে বেড়াতাম, তাই জানোয়ারটার বিবরণ আমাকে খুব আকৃষ্ট করে। কাগজখানা অনেকদিন আমার কাছে রেখেও দিয়েছিলাম। তারপর কোথায় হারিয়ে গেল। ওরাই নাম দিয়েছিল জানোয়ারটার, রোডেসিয়ান মনস্টার। শঙ্কর বলল, তুমি কোনো কিছু অদ্ভুত জানোয়ার দেখোনি? প্রশ্নটার সঙ্গে সঙ্গে একটা আশ্চর্য ব্যাপার ঘটল। তখন সন্ধ্যার অন্ধকার ঘন হয়ে নেমে এসেছে। সেই আবছায়া আলো অন্ধকারের মধ্যে শঙ্করের মনে হলো, হয়তো শঙ্করের ভুল হতে পারে, কিন্তু শঙ্করের মনে হলো সে দেখল আলভারেজ, দুর্ধর্ষ ও নির্ভীক আলভারেজ, দুধে ও অব্যর্থ লক্ষ্য আলভারেজ ওর প্রশ্ন শুনে চমকে উঠল। এবং সেটাই সকলের চেয়ে আশ্চর্য, যেন পরক্ষণে শিউরে উঠল। সঙ্গে সঙ্গে আলভারেজ যেন নিজের অজ্ঞাতসারে চারপাশে জনমানবহীন ঘন জঙ্গল ও রহস্যভরা দূরারোহ পর্বতমালার দিকে একবার চেয়ে দেখল। কোনো কথা বলল না, যেন ওই পর্বত জঙ্গলে বহুকাল পরে এসে অতীতের কোনো বিভীষিকাময় পুরাতন ঘটনা ও স্মৃতিতে ভেসে উঠেছে, যে স্মৃতিটা ওর পক্ষে খুব প্রীতিকর নয়। আলভারেজ ভয় পেয়েছে। অবাক! আলভারেজের ভয় শঙ্কর যে ভাবতেও পারে না। কিন্তু সেই ভয়টা অলক্ষিতে এসে শঙ্করের মনেও চেপে বসল। এই সম্পূর্ণ অজানা বিচিত্র রহস্যময় বনানী, এই বিরাট পর্বত প্রাচীর যেন এক গভীর রহস্যকে যুগ যুগ ধরে গোপন করে আসছে। যে বীর, যে নির্ভীক, এগিয়ে এসো সে, কিন্তু মৃত্যুপণে ক্রয় করতে হবে সেই গহন রহস্যের সন্ধান।
রিক্টাসভেল পর্বতমালা ভারতবর্ষের দেবাত্মা নগাধিরাজ হিমালয় নয়। এদেশের মাসাই, জুলু, মাটাবেল প্রভৃতি আদিম জাতির মতোই ওর আত্মা নিষ্ঠুর, বর্বর, নরমাংসলোলুপ। সে কাউকে রেহাই দেবে না।